দর্শক আমন্ত্রণ আজকে চট্টগ্রামে শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। বন্দর নগরীতে তীব্র গ্যাস সংকটে বন্ধ বেশিরভাগ ফিলিং স্টেশন, সড়কে গণপরিবহন কমায় ভোগান্তি, শিল্প কারখানাতেও উৎপাদন ব্যাহত। জুলাই অভ্যুত্থানের এই দিনে চট্টগ্রামে নির্বিচার গুলির মুখে বুক পেতে দেয় ছাত্র জনতা, নতুন বাঁক নেয় আন্দোলন, দিনটি স্মরণে নানা আয়োজন। যদি বাংলাদেশ ফ্যাসিস্ট মুক্ত হয় তাহলে আমার রক্ত যাক, সমস্যা নাই। আল্লাহ আমাদেরকে বিজয় দান করেছিল, কিন্তু এখন মনে হয় না আমাদের সেই কাঙ্ক্ষিত বিজয়ের ফলাফলটা আমরা পাচ্ছি। সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে আইন শৃঙ্খলা বাহিনীর স্থাপনা নির্মাণ ও ভূমি উন্নয়নে মাস্টার প্ল্যান হচ্ছে, নতুন ডিআইজির এলাকা পরিদর্শন। দর্শক আমন্ত্রণ আজকে চট্টগ্রামে, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। গ্যাস সংকটের বিরূপ প্রভাব পড়ছে চট্টগ্রামের জনজীবনে, বেশিরভাগ ফিলিং স্টেশন বন্ধ, যে কয়েকটি খোলা সেখানে গাড়ির দীর্ঘ লাইন, ঘন্টার পর ঘন্টা অপেক্ষাতেও মিলছে না কাঙ্ক্ষিত গ্যাস। সড়কে গণপরিবহন কমে যাওয়ায় ভোগান্তি চরমে, গুনতে হচ্ছে দ্বিগুণ ভাড়া, বাসা বাড়িতে রান্নাবান্না এবং শিল্প কলকারখানায় উৎপাদন বন্ধের উপক্রম। গ্যাস নিতে ভোররাত থেকে পাম্পের সামনে অপেক্ষায় চালকরা, কেউ ঘুমিয়ে কেউ বাদাম চিবিয়ে পার করছেন অলস সময়। গত 4-5 দিন ধরে চট্টগ্রামের বেশিরভাগ সিএনজি রিফুয়েলিং স্টেশনের চিত্র এমন। ভোর থেকে শুরু হয় অপেক্ষা, সময় গড়ানোর সঙ্গে সঙ্গে পাম্প ছাড়িয়ে কয়েক কিলোমিটার পর্যন্ত দীর্ঘ হয় গাড়ির লাইন। তামান সারা রাত আমরা বৃষ্টির মধ্যে বীর্যা পাম্পের মুখে আইছি, আর তারা মেশিন বন্ধ হয়ে গেছে। বন্ধ হওয়ার পরে এই পর্যন্ত আমরা পাই নাই, এখন বলতেছে আবার রাতের 1টা বাজে দেবে। ভাই আমি রাত্রে 2টা বাজে সিরিয়াল দিছি, এখান থেকে ঘুরে এখন 7টা বাজে আইসি আর কি পাম্প বন্ধ করে দিছে। এখন গ্যাস দিতেছে না, এখন কখন আসে তার কোনো গ্যারান্টি নেই। পাম্প করতে করতে বলতেছে তো রাতের 12টায় নাকি গ্যাস আসবে, এখন এই আশাতে আমরা বসে আছি। গ্যাসের চাপ কম থাকায় চট্টগ্রামের বেশিরভাগ গ্যাস পাম্প বন্ধ, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও গ্যাস না পেয়ে ক্ষুব্ধ চালকরা। গণপরিবহনের সংকট সৃষ্টি হওয়ায় সুযোগে দ্বিগুণ বেশি ভাড়া হাঁকাচ্ছেন অনেক চালক। কতদিন তেলটা বন্ধ করে মানুষের কর্মঘণ্টা মানে নষ্ট করার শেষ সীমা ছিল না, মানুষের এত কষ্ট দিছে। তারা যদি দাম বাড়ায় তা এত বাহানা আর কি করার দরকার ছিল। এখন সরকারও কোনো পদক্ষেপ নিচ্ছে না। যদি গ্যাসের দাম বৃদ্ধি করে বাড়াক, আমাদের কোনো সমস্যা নাই, আমরা রাজি আছি, এমনকি আমরা যাত্রী থেকে নিব। পাম্পের মধ্যে অনেক শত শত গাড়ি সিরিয়াল ধরে সবাই পড়ে আছে। এখন আমাদের যে প্রত্যাশা, যেটা আশা যে আমরা গ্যাস কখন পাবো, এটা একটা বলে দেখ যে এতটা থেকে এতটা পর্যন্ত গ্যাস থাকবে। গ্যাসের অভাবে অনেক বাসাবাড়িতে রান্না বন্ধ, কেউ হোটেল থেকে খাবার আনছেন, কেউ মাটির চুলা বা বিকল্প উপায় বের করছেন। গ্যাস নির্ভর শিল্প কলকারখানায় উৎপাদনও বন্ধের উপক্রম। অন্যদিকে গ্যাস চালিত যানবাহনের চালকরা দিনের নির্ধারিত টাকা জমা দিতে পারছেন না মালিকদেরকে, লেগে আছে বাকবিতণ্ডা। গ্যাস নাই থাকে, এক সপ্তাহ বন্ধ রাখুক, আমরা বন্ধ থাকে, কোম্পানিও দেখবো বন্ধ থাকবে, এটার বেলায় কোনো সরকার কোনো প্রস্তুতিও নেই না, বলেও নাই। আমরা চলতেছি, আমরা গাড়ি নিয়ে বাইরে যাচ্ছি, আপনার গাড়ি চালাইতে পারি না, আবার ইনকাম দেওয়া লাগবে। গ্যাসই পাইতেছি না, এখন আমি রাস্তায় তো নামতে পারতেছি না, তাহলে আমি মালিকের টাকাটা আমি কোত্থেকে দাও? বেশিরভাগই পেট্রোল বন্ধ, গ্যাস বলতেছে গ্যাস আসছে না, গ্যাস নাই, দিচ্ছে না। এটা কি বন্ধ না ইচ্ছা করে দিচ্ছে না, না এভাবে দিচ্ছে না, এটা বলতে পারতেছি না। আমরাও তো চেষ্টা করতেছি, লাইনে গ্যাস আসলে অবশ্যই আমরা দিব, লাইনে যদি না থাকে তাহলে আমরা কোত্থেকে দিব? গ্যাস সরবরাহটা একটু কম হচ্ছে, যার কারণে এই সমস্যাটা। চট্টগ্রামে প্রতিদিন গ্যাসের চাহিদার অর্ধেকও মিলছে না। মহেশখালীর 2টি ভাসমান এলএনজি টার্মিনালের একটিতে অগ্নিকাণ্ডের কারণে এই সংকট, বলছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি। জুবাইর রিফাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। দর্শক, এই মুহূর্তে একটু চট্টগ্রামের গ্যাস পরিস্থিতি কেমন সরাসরি সেটা জেনে নিতে চাই সহকর্মী শহীদুল সুমনের কাছ থেকে। সুমন, সিএনজি পাম্পগুলোতে যানবাহনের চাপ কেমন দেখছেন এবং গ্রাহকরা চাহিদা মতো কি গ্যাস পাচ্ছেন?
শাওন, সিএনজি ফুয়েলিং স্টেশনে আসলে ভয়াবহ চিত্র। আমি যেই স্টেশনটিতে রয়েছি এখান থেকে আসলে কয়েক কিলোমিটার দূর পর্যন্ত যানবাহনের যে লাইন সেটি আসলে চলে গিয়েছে। আমরা স্টেশন কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম, তারা আসলে বলছেন যে গত রাত 12টা থেকে 2টো পর্যন্ত তারা গ্যাস সরবরাহ করতে পেরেছিলেন, চাপও বেশ ভালো ছিল। তবে 2টোর পর থেকে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায় এখন প্রায় 5:30, অর্থাৎ এই যে দীর্ঘ সময় ধরে আসলে কোনো পাম্পেই গ্যাস নেই। সবগুলো পাম্পের সামনে আসলে দীর্ঘ লাইন, বিশেষ করে সিএনজি অটোরিকশা, যাত্রীবাহী গাড়ি, ব্যক্তিগত গাড়ি সবগুলো যানবাহনের চাপে রয়েছে। বিশেষ করে সবচেয়ে বেশি ক্ষোভ আমরা লক্ষ্য করছি অটোরিকশা সিএনজি চালকদের। তারা আসলে বলছেন যে যখনই তারা গাড়ি বের করেন তখন থেকে গাড়ি জমা দেওয়া পর্যন্ত তাদের ভাড়া থাকুক কিংবা না থাকুক তাদের মালিককে 1000 টাকা তাদের কিংবা 1100 টাকা তাদের মালিককে জমা দিতে হয়। সেই 1100 টাকা তাদের গ্যাস খরচ, তাদের নাস্তা ভাত খাওয়া সব মিলিয়ে তাদের যে ইনকাম সেটি যেমন হচ্ছে না, তেমনি কিন্তু তাদের যে মালিককে 1000 টাকা দেওয়ার সেটিও অনেকে আসলে তুলতে পারছে না। অর্থাৎ ঘন্টার পর ঘন্টা তাদেরকে গ্যাস পাম্পে অপেক্ষা করতে হচ্ছে এবং সেই সাথে তাদের যে অপেক্ষার পরে গাড়ি, অনেকেই বলছেন আবার আসলে ফিরে যাওয়ার সময় এখনো পর্যন্ত তারা গ্যাস পাননি। আমরা একটু একজন চালকের সাথে আসলে কথা বলার চেষ্টা করব। কি অবস্থা বলুন, কখন এসেছেন, আজকে কোনো ইনকাম হয়েছে কিনা? ভাইয়া আজকে তো ইনকাম বলতে কালকা রাত্রে 7টার সময় সিরিয়াল দিছি গ্যাসের, এখন তো এখানে গ্যাস লইতে পারিনি। এর আর কি ইনকাম হবে কোথেকে বলেন? এখনো বাসায় যায়নি, বাসায় যায়নি, ঘুমাই নেই, কথা বলছেন। শুনছিলেন গত রাতে এই চালক লাইন দিয়েছে, এখন আরো পরের 7টা বাজার সময় হয়ে এসেছে, এখনো পর্যন্ত তিনি গ্যাস নিতে পারেননি, বাসায় যেতে পারেননি। কখন নিবেন গ্যাস, কখন ভাড়া মারবেন, কখন ইনকাম দিবেন সব নিয়ে আসলে দিশারা। কখন গ্যাস আসবে কিছু জানেন? কই এটা তো কিছু বলে না, আমরা রাতে 2টা ধরে এখানে পড়ে আছি, ভাতও খাই না, গোসল নাই আমাদের, মানে এই অবস্থা আর স্যার। সমস্যা কি বলে ওনারা তো আমাদেরকে বলে লাইনে গ্যাস নাই, এই কথা কই, মানে গ্যাস দিছে 12টার থেকে গ্যাস একবার সকাল 6টা পর্যন্ত। আসলে শুনছিলেন যে আসলে এই যে ক্ষোভ সেটি সাধারণ মানুষের, এই যে সিএনজি চালক কিংবা যাত্রীবাহী বাসের চালকরা যখন গ্যাস পাচ্ছে না তখন কিন্তু এটি সাধারণ মানুষের উপর বর্তায়। অর্থাৎ এইসব যানবাহন সিএনজি স্টেশনে আটকা, সেক্ষেত্রে তেলের গাড়িতে অতিরিক্ত ভাড়া দিয়ে আসলে যাত্রীদেরকে পারাপার হচ্ছে। একই অবস্থা আবাসিক এবং কলকারখানা, তো আসলে আমরা দেখছি গ্যাস সরবরাহ একেবারে। সুমন শুনছিলাম, সরাসরি দেখছিলাম আপনার মাধ্যমে, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজধানীর আলিয়া মাদ্রাসায় ছাত্রদল শিবিরের মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলছে। আমরা সেখানকার খবরাখবর একটু জেনে নিতে চাই। সহকর্মী মশিউর অনিক রয়েছেন সেখানে। অনিক, এই সংঘর্ষের ঘটনা কি নিয়ে, এই মুহূর্তের পরিস্থিতি কেমন দেখছেন সেটা একটু জানতে চাই। যে ঘটনাটা আসলে আমরা এসে দেখেছি সে ঘটনার ব্যাপারে প্রসঙ্গত বলতে চাই। এই মুহূর্তে আমরা আছি বকশীবাজারে এবং আমার যদি দেখি এই পাশটাতে হচ্ছে আল্লামা কাশারিজি রাদিয়াল্লাহু হল, অর্থাৎ মানে সরকারি মাদ্রাসা আলিয়ার যে হল, সেই হল সংশ্লিষ্ট অঞ্চলটাতে কিন্তু ঘটনাটা শুরু হয়। আমরা সূত্রবদ্ধ যেটা জানতে পেরেছি যে আসলে দুপুর 1টা নাগাদ এখানে এক পক্ষের কথোপকথনকে কেন্দ্র করে আরেক পক্ষের মধ্যে উত্তেজনা ছড়ায়। এর পরবর্তী মুহূর্তটাতেই আসলে আশেপাশের এলাকা থেকে দুই দলের, অর্থাৎ একটা দল অর্থাৎ ছাত্রদল এবং শিবিরের যে নেতাকর্মীরা আছেন, দুটো পক্ষে তারা অবস্থান নেওয়া শুরু করেন এবং দফায় দফায় তাদের মধ্যে কিন্তু সংঘর্ষ হয়। এইখানে প্রসঙ্গত বলা প্রয়োজন যে যে জায়গাতে আমরা এখন অবস্থান করছি এই জায়গাটা হচ্ছে একটা লিংক রোড, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে খুবই কাছে, পাশাপাশি নীলক্ষেত আর এদিকটাতে গেলে হচ্ছে আপনার পলাশী, সব কিছু মিলিয়ে এই জায়গাটা কিন্তু খুবই ভাইটাল। কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে কয়েকজন এখানে আহত হয়েছেন। ঠিক এই রাস্তা ধরে ওপারটাতে আমি যদি দেখানোর চেষ্টা করি তাহলে এই পাশটাতে দেখতে পাবেন যে যান চলাচল এখন কিছুটা স্বাভাবিক হয়েছে, কিন্তু কিছুক্ষণ আগেও কিন্তু এখানে যান চলাচল স্বাভাবিক ছিল না। এখানে কাচের বোতল থেকে শুরু করে নানাবিধ যে সমস্ত দ্রব্যাদি সেগুলো কিন্তু ফেলা হচ্ছিল। কেউ কেউ দাবি করেছেন যে ককটেল। আমরা একটু সামনে এগোনোর চেষ্টা করি, তাহলে আরও আমরা ভালো দেখাতে পারবো আপনাদেরকে যে এখনকার পরিস্থিতিটা আসলে কি। এই মুহূর্তে আমরা একটু দেখানোর চেষ্টা করব, সামনের পরিস্থিতিটা দেখানোর চেষ্টা করব। আমরা একটু সামনে আগাচ্ছি। সামনের দিকটাতে কিন্তু এখন একটা বড় একটা জটলা রয়েছে, বিশেষ করে লাঠিসোঁটা নিয়ে এলাকার যারা নেতাকর্মীরা আছেন তারা কিন্তু অবস্থান নিয়েছেন। আমরা যেটা জানতে পেরেছি এখানকার যারা স্থানীয়রা আছেন তারা যেটা আমাদেরকে বলার চেষ্টা করেছেন যে একেবারে তুচ্ছ একটা ঘটনাকে কেন্দ্র করে আর এই সংঘর্ষের কিন্তু ঘটনা ঘটাচ্ছে। একটু জানিয়ে রাখতে চাই, আগামীকালকে 5ই আগস্ট এবং এই 5ই আগস্টের যে উৎসাহ উদ্দীপনা এবং নানাবিধ যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের মধ্য দিয়ে কিন্তু
পালন করা হবে হচ্ছে এই দিনটিকে, এবং তার মধ্যেই কিন্তু এই ধরনের উত্তেজনা আতঙ্ক ছড়াচ্ছে। তো এখন পর্যন্ত বকশীবাজারের অবস্থা কিন্তু নিয়ন্ত্রণে আসেনি পুরোপুরি, এটা বলা যাবে না, তবে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, সেটা কিন্তু বলা যায়। অনেক ধন্যবাদ আপনাকে। জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে চট্টগ্রামে বর্ণাঢ্য রিকশা র্যালি করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবি জানান অংশগ্রহণকারী নেতাকর্মীরা, তুলে ধরেন প্রত্যাশা আর প্রাপ্তির ফারাক। মিছিল করেছে অন্যান্য সংগঠনও। সকালেই চট্টগ্রামের বিপ্লব উদ্যান থেকে ব্যতিক্রমী রিকশা র্যালি বের করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। অংশগ্রহণকারী নেতাকর্মীদের হাতে প্লেকার্ড, ব্যানার, পেস্টুন, মুখে নানা স্লোগান। জুলাই বিপ্লবের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত র্যালিটি প্রবর্তক মোড়, পাঁচলাইশ, মুরাদপুর হয়ে পহদ্দার হাট গিয়ে শেষ হয়। রিক্সা ড্রাইভার ভাইরা যেভাবে সেদিন আমাদের সাথে একাত্মতা ঘোষণা করেছিল, আমাদের শক্তি সঞ্চার করেছিল, তাদের স্বীকৃতি হিসাবে আমরা আজকে তাদেরকে নিয়ে এই বিপ্লবের দ্বিতীয় বর্ষপূর্তিতে আমরা র্যালি উদযাপন করতেছি। এই প্রত্যাশা নিয়ে যে দেশের আকাঙ্ক্ষা ছিল, আমরা ওইটা বিন্দু পরিমাণে পাই না, হিতে আরো বিপরীত ছিল। শাসন বাড়ছে, মব বাড়ছে, যদি ওরা সংসদে শুধু বিরোধী দলের উপরে মবের দোষারোপ করছে, কিন্তু নিজেরাই মব করে দেশে অশান্তি সৃষ্টি করছে। এনসিপি নেতাকর্মীদের পাশাপাশি রিকশা চালক, শ্রমজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। উৎসবের আবহের পাশাপাশি উঠে আসে অপ্রাপ্তি আর ক্ষোভ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অস্থিরতা আর নানা সংকটে চাপে পড়া জীবনের কথা বলেন অংশগ্রহণকারীরা। দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করা হচ্ছে, গ্যাসের দাম বৃদ্ধি করা হচ্ছে, সকলেই বাংলাদেশের সাধারণ মানুষ হচ্ছে এখন ভালো নেই। ফেব্রুয়ারির 12 তারিখ যে লাইন ধরে ভোট দিয়েছিল, মানুষ দেখা গেল সবাই লাইনে ফিরে গেছে। এখন আমাদের বিদ্যুতের জন্য লাইন ধরা লাগে, গ্যাসের জন্য লাইন ধরা লাগে, তেলের জন্য লাইন ধরা লাগে। এই বাংলাদেশ কোনোভাবেই আগের ফেসের জায়গায় ফেরত যাবে না, এবং যারা গণতন্ত্রকে হামলা করতে চায় তারা বাংলাদেশ থেকে, বাংলাদেশের জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন পূরণ হয়নি উল্লেখ করে শহীদদের আত্মত্যাগের স্বীকৃতি এবং জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবি জানানো হয় র্যালি থেকে। আমরা এই সরকারের কাছে করজোর অনুরোধ করব, আমাদেরকে যেন জুলাই সনদ বাস্তবায়ন করে ইতিহাসটাকে গৌরবান্বিত করে। জুলাই বারবার প্রমাণ করে জুলাই রক্ত চায়, রক্ত ততক্ষণ দেওয়া হবে, 1857 থেকে শুরু হয়েছে রক্ত দেওয়া, এই ধারা চলমান থাকবে যতক্ষণ পর্যন্ত নব্য স্বৈরাচার এবং ফেরাউনদের পতন হবে না। অন্যদিকে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শ্রমিক জনতার অংশগ্রহণে জুলাই মিছিল করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। আন্দরকিল্লা থেকে বেরিয়ে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এর আগে সমাবেশ থেকে গণ অভ্যুত্থানে নিহত ও আহত শ্রমিকদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জানান ফেডারেশনের এবং জামায়াতে ইসলামীর নেতারা। চট্টগ্রামের 7 জন শ্রমিককে যিনি খুন করেছেন, সেই খুনের জননী শেখ হাসিনাকে নিয়ে এসে কাশিমপুর কারাগারে বন্দী করতে হবে। জুবাইর রিফাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। 24শে 4 আগস্ট চট্টগ্রামের নিউ মার্কেট মোড়ে ছিল উত্তাল জনসমুদ্র। রক্তক্ষয়ী সংঘর্ষ, মুহুর্মুহু গুলির মুখেও পিছু না হটে বুক পেতে দেয় ছাত্র জনতা। নতুন বাঁক নেয় আন্দোলন। সারা দেশে আলোচিত হয় নিউ মার্কেট মোড়ের রক্তঝরা আন্দোলন। 2 বছর পরও আহত শিক্ষার্থীদের স্মৃতিতে উজ্জ্বল সেদিনের দুঃসহ স্মৃতি। 2024 সালের 4 আগস্ট উত্তাল চট্টগ্রাম মহানগরীর নিউ মার্কেট মোড়। ছাত্র জনতার ঢলে রীতিমতো জনসমুদ্র। তাদের সাথে ছাত্রলীগ নেতাকর্মী ও পুলিশের সংঘর্ষ আর মুহুর্মুহু গুলিতে রণক্ষেত্র পুরো এলাকা। সেদিন রাবার বুলেটে আহত হন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মাহাথির। তারপরও দমে যাননি। আরেক আন্দোলনকারী আবির বিন জাবেদের গল্পটাও একই। পুলিশের ছোড়া কয়েকটি টিয়ার শেলের আঘাতে প্রায় ঘণ্টাখানেক ছিলেন অন্ধের মতো। গণ অভ্যুত্থানের রক্তঝরা সেসব দিনের স্মৃতি চোখে ভাসে এখনও। তখন আমাদের লক্ষ্য ছিল না আমাদের সামনে যা আছে তাই হবে, আমাদেরকে সাকসেসফুল হতে হবে। যদি আমরা সাকসেসফুল না হই তাহলে আমরা যারা রাজপথে নেমেছি সবার একই পরিণতি হোক। আমাদের পিছে ফিরে আসার কোনো রাস্তা ছিল না। আমার ভাইরা তো মারা গেছে, ওয়াসিম মারা গেছে, হৃদয় মারা গেছে, ফারুক মারা গেছে। আমার জানার তো আর বেশি দাম না আসলে। আমার রক্তের বিনিময়ে যদি বাংলাদেশ ফ্যাসিস্ট মুক্ত হয়, তাহলে আমার রক্ত যাক, সমস্যা নাই। 2 বছর আগে চট্টগ্রামে জুলাই আগস্টের আন্দোলনে জীবনের ঝুঁকি নিয়ে অংশ নেয়া অনেকেই হতাহত হয়েছেন। তাদের একজন ওমর ফারুক। 16 জুলাই মুরাদপুরে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন।
পরিপূর্ণ সুস্থ হওয়ার আগেই 4 আগস্ট যোগ দেন নিউ মার্কেটের আন্দোলনে। হাসিনা পলায়ন করে যখন ঘোষণা হয়, তখন যে আমি যে গুলিবিদ্ধ হই, তখন ওই ব্যথাটা আমার আর অনুভব হচ্ছিল না। মনে হচ্ছে যে এটা আমার কাছে একটা বিশাল কিছু পাওয়া। চট্টগ্রামের মুরাদপুর, 16 শহর ও নিউ মার্কেট মোড় ছিল উত্তাল। শিক্ষার্থীদের সাথে সর্বস্তরের মানুষ যোগ দিলে নতুন মাত্রা পায়। হামলা, গুলি, রক্তচক্ষু উপেক্ষা করে মাঠে নামা শিক্ষার্থীরা স্বাভাবিক জীবনযাপনও করতে পারেনি। পদে পদে ছিল মৃত্যুর হাতছানি। যে লক্ষ্যে এই লড়াই, গণ অভ্যুত্থান, 2 বছরে সেই আকাঙ্ক্ষা কতটা পূরণ হয়েছে জানতে চাই তাদের কাছে। আমাদের মাথায় ছিল আমাদের এত ভাই শহীদ হয়েছে, আমাদের মাথায় ছিল আমরা যখন শহীদ হয়েছে আমাদের ওদের বিচার প্রাপ্য। সর্বোচ্চ চেষ্টা করেছে আমাদের উপর আক্রমণ করার, টিয়ার গ্যাস বলেন যাই যত কিছু পারছে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছে তারা আওয়ামী লীগের ক্ষমতা ধরে রাখার জন্য। আল্লাহ আমাদেরকে বিজয় দান করেছিল, কিন্তু এখন মনে হয় না আমাদের সেই কাঙ্ক্ষিত বিজয়ের ফলাফলটা আমরা পাচ্ছি। আমরা চেয়েছিলাম সুন্দর একটি রাষ্ট্র বিনির্মাণ করার জন্য, কিন্তু বর্তমানে আমরা দেখছি যে গণভোটের রায় যেটা বলা হতো, কিন্তু গণভোটের রায় কিন্তু এখনো সরকার মেনে নেয় নাই। জুলুম, অপশাসন, নির্যাতন এইগুলোর বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। এখন রুখে দাঁড়াতে গেলে একটা মাত্র টার্গেট, সেটা হলো কি দানব সরকারের পতন। জোবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরে সন্ত্রাস দমন, আইন শৃঙ্খলা বাহিনীর স্থাপনা নির্মাণ ও ভূমি উন্নয়নে মাস্টার প্ল্যান হচ্ছে বলে জানিয়ে রেঞ্জ ডিআইজি আব্দুল কুদ্দুস চৌধুরী বলেন, দায়িত্ব নেওয়ার পর বিকেলে প্রথমবারের মতো জঙ্গল সলিমপুর পরিদর্শনে যান তিনি জানান, জঙ্গল সলিমপুরে স্থায়ী ক্যাম্প স্থাপন করা হবে, পাশাপাশি পুলিশ একাডেমি করার পরিকল্পনাও রয়েছে সরকারের। জঙ্গল সলিমপুরে কোনো সন্ত্রাসী থাকতে পারবে না জানিয়ে নিয়মিত অভিযানের পাশাপাশি শীর্ষ সন্ত্রাসী ইয়াসিনকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। পুলিশ সুপার বলেন, পুলিশ ক্যাম্পের পানির লাইনে বিষ মেশানোর ঘটনায় ইতিমধ্যে 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে। কারা এই ঘটনা ঘটিয়েছে, কার ইন্ধনে হয়েছে তা তদন্ত করা হচ্ছে। মাস 2-3 মধ্যেই এটাকে সম্পূর্ণ আমরা আমাদের নিয়ন্ত্রণে নিয়ে আসব এবং এখানে কোনো সন্ত্রাসী বাহিনী, কোনো গুন্ডা বাহিনী কিচ্ছু থাকবে না। এই রিপোর্টটা পেলে তখন আমরা বুঝতে পারবো যে এখানে বিষ বা কীটনাশক বা বিষ জাতীয় কোন ধরনের পদার্থ মেশানো হয়েছিল, আর এখানে কারা কারা কে বা কারা মেশালো সেই বিষয়টা আমরা আন্ডার ইনভেস্টিগেশনই আছে। কক্সবাজারে প্যারাসেলিং করতে গিয়ে সমুদ্রে পড়ে এক পর্যটকের মৃত্যুর পর দরিয়ানগর এলাকা থেকে উধাও প্যারাসেলিং কর্তৃপক্ষ। এ বিষয়ে আরও জানবো, এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী হেসান আল কুতুবি। হেসান, ওই এলাকায় প্যারাসেলিং এর বিষয়ে প্রশাসন কি সিদ্ধান্ত নিয়েছে বিস্তারিত জানতে চাই। শাওন, ঘটনার পরপরে প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালানো হয়েছে। অভিযান চালিয়ে তারা সেখানে স্থাপনা ছিল এবং বিভিন্ন যন্ত্রপাতি তারা জব্দ করেছে এবং পাশাপাশি আমরা দেখছি যে ঘটনার পর থেকে আরও বেশ কয়েকটি প্যারাসেলিং বিভিন্ন পয়েন্টে ছিল, তারাও কিন্তু সেখান থেকে উধাও হয়ে গেছে এবং প্রশাসন বারবার বলছে তারা এটি অনুমোদনহীন। তবে অনুমোদনহীন প্যারাসেলিং কিভাবে এতদিন চললো সেটি এখন প্রশ্ন থেকে যায়, পর্যটকরাও সেটি বলছেন। আর একটা বিষয় হচ্ছে, আজকে আমরা যেটি দেখলাম, সরকারকে একটি আইনি নোটিশ দিয়েছে সুপ্রিম কোর্টের এক আইনজীবী, সেখানে তিনি উল্লেখ করেছেন প্যারাসেলিংয়ের এই মৃত্যুর ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক এবং হৃদয় বিদারক উল্লেখ করে তিনি এটি পর্যটকদের নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি বলেও তিনি উল্লেখ করেছেন এবং পাশাপাশি এর দায় কোনোভাবে প্রশাসন এড়াতে পারে না সেটিও তিনি বলেছেন এবং পাশাপাশি সেখানে তিনি আরও উল্লেখ করেছেন প্রশিক্ষিত অপারেটর এবং মানসম্মত যন্ত্রপাতি ছাড়াই প্যারাসেলিং পরিচালিত হচ্ছে। এতে একাধিক দুর্ঘটনা ঘটলেও প্রশাসনের কার্যকর নজরদারি ও নিয়ন্ত্রণের অভাব পরিলক্ষিত হয়েছে বলেও তিনি উল্লেখ করেছেন এবং পাশাপাশি তিনি 8টি দাবি সেখানে জানিয়েছেন। সেই দাবির মধ্যে যারা যে পর্যটক মারা গেছেন তাকে ক্ষতিপূরণ দেওয়া, এই ঘটনার জন্য একটা তদন্ত কমিটি গঠন সহ 8 দফা দাবি তিনি সেখানে দিয়ে। ধন্যবাদ আপনাকে। বাল্যবিবাহ প্রতিরোধ ও জীবন দক্ষতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে বন্দরনগরী চট্টগ্রামে। যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থা ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ আয়োজিত এই কর্মশালায় বক্তারা বলেন, শৈশব থেকে শিশুদের মধ্যে স্বপ্ন জাগিয়ে তোলার কারিগর শিক্ষকরা।
বাল্যবিবাহ প্রতিরোধে গণসচেতনতা তৈরি এবং কুসংস্কার দূর করার আহ্বান জানান বক্তারা। কর্মশালায় 2 শতাধিক শিশু অংশ নেয়। পরে জয়ফুল লার্নিং সেন্টারে শিশুদের মধ্যে স্কুল ড্রেস ও ব্যাগ বিতরণ করা হয়। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক সহ সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আর এই ছিল আজকের চট্টগ্রামের আয়োজনে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।